নমস্কার বন্ধুরা, ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আলোচনা করব এই অলংকারের আঙিনায় বাংলা অলংকার। এই অলংকার ব্যাপারটা কি? আচার্য বামন বলছেন, কাব্যম গ্রাহ্যম অলংকারাৎ, অর্থাৎ কাব্য অলংকার গ্রাহ্য, এবং তারপরেই তিনি বলছেন সৌন্দর্যম অলংকার। তাহলে যা দ্বারা আমরা সুন্দর করছি, কাব্যকে যা দিয়ে সুন্দর করি সেটাই অলংকার। ঠিক একই কথা বলতে পারি, যে উপাদান দ্বারা আমরা বাক্যকে সুন্দর করব সেটাই হচ্ছে অলংকার। কাব্যে অলংকারের দুটো দিক আছে, একটি হচ্ছে শব্দালংকার আর একটি হচ্ছে অর্থালংকার। আজকে আমি আলোচনা করব শব্দালংকারের অন্তর্গত অনুপ্রাস অলংকার। শব্দালংকারে আরো কতগুলো অলংকার রয়েছে, যেমন এই অনুপ্রাস বললাম, যমক আছে, শ্লেষ আছে, বক্রোক্তি এবং পুনরুক্ত পদাভাস। তো আজকের আলোচনার বিষয় অনুপ্রাস বা অ্যালিটারেশন। এই অনুপ্রাসের মধ্যে অন্যতম একটি ভাগ হচ্ছে বৃত্তনুপ্রাস। আমি একে একে আরো 10টি অলংকার রয়েছে, সেগুলো পরপর অন্য ভিডিওতে আপনাদের জানাবো। তো এখন যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বৃত্তনুপ্রাস অলংকার। বৃত্তনুপ্রাস অলংকারটি কি আসলে? একই ব্যঞ্জন বা ব্যঞ্জন গুচ্ছ যদি স্বরূপ অনুসারে বারবার উচ্চারিত হয় অথবা ক্রম অনুসারে এককভাবে, মানে একা বা বিযুক্তভাবে বা সংযুক্তভাবে বা একসাথে বহুবার উচ্চারিত হয়, তখন হবে বৃত্তনুপ্রাস অলংকার। আমি দুটো শব্দ লিখেছি, বৃত্তনুপ্রাস এবং বৃত্তানুপ্রাস। দুটো শব্দই কিন্তু প্রচলিত, দুটো কথাই কিন্তু প্রচলিত আছে, তাই আমি এই দুটো লিখেছি। আর এখানে যে উদাহরণগুলো দিয়েছি, এত রকম ভাবে কিন্তু বৃত্তনুপ্রাস অলংকার তৈরি হয়। তো উদাহরণগুলো একটু বিশ্লেষণ করলেই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হবে। এখানে প্রথম উদাহরণটা দেওয়া হয়েছে, নাহি চাহি নিরাপদে রাজভোগ নব। এখানে দেখুন, হ একটা ব্যঞ্জন, এখানে আরেকবার উচ্চারণ হয়েছে, র এই একটা ব্যঞ্জন, আর এখানে আরেকবার উচ্চারণ হয়েছে। তার মানে একটা ব্যঞ্জন যখন দুবার উচ্চারণ হচ্ছে, তার ফলে যে ধ্বনিসাম্য বা শ্রুতি মাধুর্য সৃষ্টি হচ্ছে, তখনই সেটা হচ্ছে কি বৃত্তনুপ্রাস অলংকার। দ্বিতীয় উদাহরণ দেখুন, জেগেছে যৌবন বন বসুধার দেহে। এই যে বর্গীয় যে অন্তস্থ জ, হ্যাঁ, অর্থাৎ এটা আসলে আমরা তো বলছি জ, সমচ্চারিত ব্যঞ্জন দুবার উচ্চারণের ফলে এখানে ধ্বনিসাম্য বা শ্রুতি মাধুর্য সৃষ্টির জন্য বৃত্তনুপ্রাস অলংকার হয়েছে। 3 নম্বর উদাহরণে দেখতে পাচ্ছেন যে চ পরপর বসে গেছে। কবার বসেছে? 1 2 3 4 5 6 7। অর্থাৎ এই চ ব্যঞ্জনটি ক্রম অনুসারে বহুবার উচ্চারণের ফলে যে শ্রুতি মাধুর্য সৃষ্টি হয়েছে, বা একই ব্যঞ্জন বহুবার উচ্চারণের ফলে শ্রুতি মাধুর্য সৃষ্টি হলো, তাই এটি হয়েছে কি বৃত্তনুপ্রাস অলংকার। আরো উদাহরণগুলো দেখলেই সহজেই বুঝতে পারবেন যে বৃত্তনুপ্রাস কিভাবে সৃষ্টি হচ্ছে। 4 নম্বর উদাহরণ দেখুন, শরতের শেষে সরিষার রোগ। এখানে সমব্যঞ্জন, এই তালবস, মূর্ধন্য স, দন্ত স, মূর্ধন্য স। আসলে এটা তো সই, যদিও তাদের উচ্চারণ স্থান আলাদা, কিন্তু এটা আসলে স। তাই সমব্যঞ্জন বহুবার উচ্চারণের ফলে শ্রুতি মাধুর্য বা ধ্বনিসাম্য বা ধ্বনি মাধুর্য সৃষ্টি হয়েছে, সে কারণে এটি কি হয়েছে বৃত্তনুপ্রাস অলংকার হয়েছে। 5 নম্বর উদাহরণ, কবরী দিল করবি মালে ঢাকি। সুন্দর একটি উদাহরণ, কবরী দিল করবি মালে ঢাকি। এই যে ব্যঞ্জন গুচ্ছ দেখুন, ব এবং র, আর এখানে র আর ব, এই ব্যঞ্জন গুচ্ছ, এখানে একটি ব্যঞ্জন গুচ্ছ রয়েছে, এখানে একটি ব্যঞ্জন গুচ্ছ রয়েছে, কবার উচ্চারণ হয়েছে? দুবার উচ্চারণ হয়েছে। তাহলে ব্যঞ্জন গুচ্ছ দুবার উচ্চারণের ফলে স্বরূপ অনুসারে দুবার উচ্চারণ হচ্ছে, কারণ এটা ক্রম অনুসারে নয়। কারণ আমরা যদি বাংলা বর্ণমালা দেখি, তাহলে প্রথমে ব পাই, তারপরে র পাই, কি? তাহলে এই স্বরূপ অনুসারে দুবার উচ্চারণের ফলে
আর এই ব্যঞ্জনগুচ্ছ দুবার উচ্চারণের জন্য কি হলো, শ্রুতিমাধুর্য বা ধ্বনিসাম্য সৃষ্টি হচ্ছে, সেজন্য এটি কিন্তু বৃত্তনুপ্রাস অলঙ্কার হয়েছে। আসলে এটা তো সবগুলো হচ্ছে শব্দালঙ্কার, শব্দালঙ্কারে শব্দ বা ধ্বনিসাম্য হবে। এখানে সেই একই রকম ধ্বনি দুবার উচ্চারণ হচ্ছে। এই একটি 6 নম্বর উদাহরণ দেখুন, সংকটময় পঙ্কিলপদ সংকিল চারিধার, উয়ক ব্যঞ্জনগুচ্ছ। এই ব্যঞ্জনগুচ্ছ যুক্তভাবে ক্রম অনুসারে বহুবার উচ্চারণের ফলে শ্রুতিমাধুর্য সৃষ্টি হয়েছে, তাই এটি বৃত্তনুপ্রাস অলঙ্কার হয়েছে। 7 নম্বর উদাহরণ কি হচ্ছে না, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, নজরুলের একটি বিখ্যাত কবিতা, সবাই জানেন প্রায়, সেই বিদ্রোহী কবিতা। তো এখানে দেখুন এই যে ধ্বনিগুচ্ছ ব্যঞ্জনগুচ্ছ, সেও কিন্তু বহুবার, কিন্তু কিরকম ভাবে, এখানে যুক্তভাবে, কিন্তু এখানে বিযুক্তভাবে বহুবার উচ্চারিত হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে এই ব্যঞ্জনগুচ্ছ বহুবার এককভাবে বা বিযুক্তভাবে বা আলাদাভাবে উচ্চারণের ফলে ধ্বনিসাম্য সৃষ্টি হওয়ার কারণে বৃত্তনুপ্রাস অলঙ্কার হয়েছে। তাহলে বন্ধুরা, এ পর্যন্ত এই যে 7টি উদাহরণ, মানে এখানে আমরা 7টি উদাহরণে 7টি লক্ষণ পৃথক পৃথকভাবে দেখতে পাচ্ছি। এই 7টি লক্ষণ দ্বারা আমরা কিন্তু বৃত্তনুপ্রাস অলঙ্কারকে চিনে নিতে পারবো। আপনারা যখন অলঙ্কার নির্ণয়ের প্রশ্নে আসবেন, তখন কিন্তু এভাবেই এই লক্ষণগুলো যদি আপনারা পান, তাহলে সহজেই কিন্তু বুঝে নেবেন এটি কিন্তু বৃত্তনুপ্রাস অলঙ্কার, শব্দালঙ্কারের অন্তর্গত বৃত্তনুপ্রাস অলঙ্কার হচ্ছে। কেউ বলছেন বৃত্তানুপ্রাস, কেউ বলছেন বা বৃত্তনুপ্রাস। তাহলে বন্ধুরা, আশা করি এই বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আশা করি আগামী দিনেও আপনাদের পাশে পাবো। এভাবে আমার পথ চলার ক্ষেত্রে আপনারা আমাকে সহযোগিতা করবেন। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন।